শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার বেলা 11টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের উপর অনাস্থার কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মনে করে এনসিপি। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তারা। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব জানান তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আজ দুপুর 12টায় আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টের রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। ডাবল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই। এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায় সেই জন্য করা হয়েছে এটা। ষষ্ঠ দিনের মতো নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকেই দিনভর চলে বিক্ষোভ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধ হয়ে যায় কর্পোরেশনের কার্যক্রম। ভোগান্তিতে পড়েন সেবা প্রার্থী এবং পথচারীরা। এদিকে দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘোষণা দেওয়া হয়, ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আজ বুধবার থেকে বন্ধ করে দেওয়া হবে বাসা বাড়ির ময়লা সংগ্রহ। স্থানীয় সরকার বিভাগে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু তালবাহানা করছে, কাল ক্ষেপণ করছে। ক্ষমতায় এসে কি করছে? আওয়ামী লীগ যে স্বৈরাচারী কাজ করেছে তারাও সেই স্বৈরাচারী কাজ করেছে। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। খোকা সাহেবের ছেলে উনি, আমরা চাই উনি আসুক এবং নগরকে সুন্দর করে সাজাক। সাম্য হত্যা মামলা তদন্তে গাফিলতি এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে প্রায় 2.5 ঘন্টা বিক্ষোভ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। দ্রুত সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। বলেছেন, শেখ হাসিনার পথ অনুসরণ করে সাম্য হত্যার দায় এড়াতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠন সাম্য হত্যায় ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করায় আগামীতে তাদের পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছে ছাত্রদল। যত ঝড় তুফান বৃষ্টি হবে জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো পরিস্থিতিতে মাঠে ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। বিচার না হওয়া পর্যন্ত যত দিন যত বছর যাক না কেন আমরা রাজপথে ততদিনই থাকবো। সত্তা সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করবো না। শরৎ উদ্যান সংলগ্ন যে এলাকাতে শাহরিয়ার আলম সাম্য
যেখানে খুন হয়েছে সেই হত্যাকাণ্ড যেরকম তারা দায় এড়াতে পারে না। শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসের পর কাকরাইল থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এর আগে মঙ্গলবার বিকেলে বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদির দাবিতে সেখানে অবস্থান নেয় টি&জেড অ্যাপারেলসের 8টি সহ মোট 9টি কারখানার কয়েক হাজার শ্রমিক। পরে সন্ধ্যায় শ্রমিকদের সাথে কথা বলেন কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক এবং শিল্প পুলিশের ডিআইজি। তারা আশ্বাস দেন কারখানা এবং এর মালিকের বাড়ি বিক্রি করে পাওনা পরিশোধ করা হবে। তবে কবে নাগাদ পাওনা পরিশোধ করা হবে তার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। পরে শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধে আগামী 7 কার্যদিবসের মধ্যে টি&জেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট এবং মহাখালী ডিওএইচএসে মালিকের বাড়ি বিক্রি সহ 5টি সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই কাকরাইলের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন কর্মীরা। রাজধানীর 3টি সড়কে অবস্থান নিয়ে আন্দোলনের কারণে দিনভর তীব্র যানজটে নরক যন্ত্রণা ভোগ করেছে শহরবাসী। আর এই চিত্র কিন্তু একদিনের নয়, এই গত 9 মাস ধরে এভাবেই সড়ক অবরোধ করে চলছে দাবি আদায়ের উৎসব। আর এতে তীব্র ক্ষোভ রাস্তায় বের হওয়া মানুষের। আন্দোলনকারীদের রাস্তা আটকানোর আগে জনভোগান্তি নিয়ে ভাবতে বলেছেন নগরবাসী। সাধারণ হাইকোর্টের থেকে এই পর্যন্ত আইছি আধা ঘন্টায়, এখন ফুলবাইরা যেতে যেতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। গুলিস্তান থেকে প্রতিটা জায়গায় করছি, 4টা ঘন্টা ছিলাম একদম এই স্টিয়ারিং এ বসা। প্রভোগান্তি মানে এত অসুস্থ, এত কষ্টকর, এক বলার বাইরে। এই গুড়ি বৃষ্টির মধ্যে মানুষের আসা যাওয়া, তার মধ্যে আন্দোলন, সব জায়গায় রাস্তা জ্যাম, মানে আসলে এটা শেষ কোথায় আসলে জানি না আমরা। এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখনো কোনো বাস আসতেছে না, খুবই কষ্ট। আবার ওদিকে শাহবাগ বন্ধ, হেঁটে যাবো বৃষ্টির জন্য, ওটাও তো উপায় নাই। রাজস্ব ফাঁকি, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ সহ নানান অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি আনভির সহ তাদের 9 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আগামী 25 এবং 26শে মে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় দুর্নীতি দমন কমিশন। এদিকে দুদকের তলবের পরও হাজির হননি স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা ফারাবি এবং মাহমুদ হাসান। দুদক ডিজি বলছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে তাদের, তলব না মানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শরাফতের বিপুল পরিমাণে স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয় চৌধুরী নাফিস শরাফত এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। এর আগে চলতি বছরের 7 জানুয়ারি এবং 22 জানুয়ারি চৌধুরী নাফিস শরাফতের নামে ঢাকার বিভিন্ন বাড়ি, জমি এবং বিদেশে অবস্থিত দুবাইয়ের 2টি ফ্ল্যাট সহ আরও কিছু সম্পত্তি জব্দের আদেশ দেন একই আদালত। রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেয়া প্রচেষ্টার প্রশংসা করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অংশ নেন। এছাড়া বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন পেশ করেন। বাংলাদেশের প্রতি নরওয়ের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্তিনে রেনাতে হোহেম। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে তিনি দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং বাংলাদেশের সঙ্গে নরওয়ের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। এ সময় ডক্টর ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে দেশের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জসমূহ নরওয়ের স্টেট সেক্রেটারিকে অবহিত করেন। রোহিঙ্গাদের প্রতি নরওয়ের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় হোহেম এই মানবিক সংকটের ভয়াবহতা স্বীকার করেন এবং নরওয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির মরহুম ডক্টর আ জ ম ওবায়দুল্লাহর স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হল মিলনায়তনে কালচারাল একাডেমির উদ্যোগে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহ সুদীর্ঘ সময় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় রাজনীতি এবং শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে কাজ করে গেছেন। পরে আজম ওবায়দুল্লাহর পরিবারের জন্য একটি আবাসন ব্যবস্থার আশ্বাস দেন জামায়াতের আমির। এবারে জুলাই আগস্ট গণহত্যায় আদালতের বিচার কাজ সরাসরি দেখতে পারবেন যে কেউ, এমন তথ্যই ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক গুরুত্ব আছে এমন মামলার শুনানি সরাসরি বা রেকর্ড করে সম্প্রচার করা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, এমন উদ্যোগ বাড়াবে বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা। ওখানে ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে। এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে। কোর্টে কি আর্গুমেন্ট হচ্ছে কেউ তো জানে না, তো জানলে অসুবিধা কোথায়, আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায়? এটা হওয়া উচিত। জরুরি ত্রাণ সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করতে প্রস্তুত জাতিসংঘের শতাধিক ট্রাক, কিন্তু ইসরায়েলি বাধার কারণে তা সম্ভব হচ্ছে না, এমনটি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। OCH এর মুখপাত্র জেন্স লার্ক জানান, সবচেয়ে বেশি সংকটে রয়েছে শিশুরা। চিকিৎসা এবং মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বহু শিশু। গাজার বেসামরিক জনগণের জন্য প্রতিদিন 500 ট্রাক ত্রাণের প্রয়োজন বলেও জানায় জাতিসংঘ, কিন্তু এর মধ্যে ইসরায়েল মাত্র 5 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়। এর আগে জাতিসংঘ জানায়, দ্রুত ত্রাণ না পৌঁছালে গাজায় 48 ঘন্টায় মারা যেতে পারে কমপক্ষে 14,000 শিশু। জেনারেল থেকে ফিল্ড মার্শাল র্যাঙ্কে পদোন্নতি পেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দেশটিতে আইয়ুব খানের পর দীর্ঘ 60 বছরে ফিল্ড মার্শাল পদ লাভ করেনি কোনো সেনাপ্রধান। ভারতের সাথে সংঘাতের পর তাকে এই পদে অভিষিক্ত করে পাকিস্তান সরকার। ফিল্ড মার্শাল সেনাবাহিনীর 5 তারকা বিশিষ্ট একটি পদ। যুদ্ধাবস্থায় দৃঢ় নেতৃত্ব এবং সফলতার কারণেই মূলত এই পদোন্নতি হয়ে থাকে। একই সাথে সেনাপ্রধান হিসেবে তার দায়িত্বের সময়সীমাও বাড়িয়েছে পাকিস্তান সরকার। 2022 সালে পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেন তিনি। আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে। এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল হাসান মুন্সি, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম সহ নেতারা। এক সপ্তাহের মধ্যে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর প্রতি হুমকি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছেন জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবার এবং ছাত্র জনতা। মঙ্গলবার দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে দেবিদ্বার পৌর মার্কেটে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় সমাবেশে বক্তারা হাসনাত আব্দুল্লাহকে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি আওয়ামী লীগের দোসরদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন 24 আন্দোলনে শহীদ তন্ময়ের বাবা, শহীদ মহিউদ্দিনের মা, আহত তানভীর হাসান তুষার এবং ইয়াসিন আরাফাত। নাটোরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে লালপুর উপজেলার ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় যে দীর্ঘদিন ধরে আশ্রমের আম বাগান দখল করা নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের মধ্যে। দুপুরে নাসির সেই বাগানের আম পাড়তে গেলে বাধা দেয় মিল্টন। এরই জেরে বাগবিতণ্ডা থেকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে মিল্টন এবং তার সহযোগীরা 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করে। ব্যবসায়ীদের আপত্তি থাকলেও এলডিসি গ্রাজুয়েশন বাংলাদেশের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড সাস্টেইনাবিলিটি হাব উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমানে কলকারখানার অব্যবস্থাপনার কারণে নদী ধ্বংস হচ্ছে। সাভারে ট্যানারি শিল্প ধলেশ্বরী নদীকে ধ্বংস করছে বলে উল্লেখ করেন গভর্নর। নদী রক্ষা এবং পরিবেশ দূষণে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।
পরবর্তী প্রজন্মের জন্য হলেও এই সমস্যা সমাধান করতে হবে বলে মনে করেন গভর্নর। আমরা যদি লেদার সাভারের লেবার এটা দেখি, এটার যে অবস্থাটা, ইট ইজ নট এ সলিউশন, ইজ নট 100 মিলিয়ন সলিউশন। প্রবলেমটা হচ্ছে এটার মেস ম্যানেজমেন্টটা কে ঠেকাবে। আমরা তো 100 মিলিয়নের বেশি খরচও করছি আগে, কি পেয়েছি? পাইনি। আরও 100 দিলে কি এটা সলভ হবে? যদি ম্যানেজমেন্ট ঠিক না হয় হয়তো সেটাও বর্জ্য হিসাবে চলে যাবে। কাজে আমাকে আগে এই বিসিকের কাছ থেকে, আমার মতে বিসিকের কাছ থেকে এটাকে উদ্ধার করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে ভিন্ন ভিন্ন স্থানে বজ্রপাতে 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলার চরমোহনপুর গ্রামের খায়রুল ইসলাম মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে লক্ষ্মীপুরে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে 3 গরু সহ মারা যান তাজবুল ইসলাম। তিনি শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এছাড়া একই উপজেলার বেড়িবাঁধে ধান কাটতে গিয়ে মারা যান জালাল উদ্দিন। বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার সকালে জেলার সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম। এ সময় তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা কথাটার সাথে সামাজিক দায়িত্ব ওতপ্রোতভাবে জড়িত, তাই সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। কর্মশালায় জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আমি মনে করি সংবাদপত্র বা সাংবাদিকদের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আপনাদের দায়িত্বশীলতা। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। তিনি শিক্ষার্থীদের আদর্শ এবং মানবিক মানুষ হওয়া ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত নানা প্রশিক্ষণ দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নতুন প্রজন্ম শিক্ষিত হওয়ার পাশাপাশি যেন মানবিক মানুষ হয়, সেই লক্ষ্যে এই আয়োজন। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।